নমস্কার, ট্যাশ গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। লেখনীতে নারী শক্তির কৃতিত্বের যে স্বাদ আপনারা পেয়েছেন গত সপ্তাহে বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা মুক্তি শোনার মধ্যে দিয়ে, সেই সূত্র ধরেই আজ আপনাদের শোনাব ইপ্সিতা মজুমদারের লেখা গল্প ফ্রিদার পেন্টিং। গল্পটি আমরা নিয়েছি সৃষ্টি পাবলিকেশন থেকে প্রকাশিত বৃত্তির বাইরে 2019 উৎসব সংখ্যা থেকে। ইপ্সিতা মজুমদারের বেশ কিছু গল্প স্থান পেয়েছে তিনে নেত্র, গল্প ক্যাফে, বৃশ্চিক 3-এর মতো গল্প সংকলনগুলিতে। আজকের গল্পটি যে মানুষটির উপর লেখা, মানে মেক্সিকান পেইন্টার ফ্রিদা কালহো, আজ 13ই জুলাই তার মৃত্যুবার্ষিকী। আর সেজন্যই আজকের গল্পটি আমরা পরিবেশন করছি ঠিক রাত 12টায়। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, সেজুতি, সুহিতি আর দর্পণ। শুরু হতে চলেছে ইপ্সিতা মজুমদারের লেখা ফ্রিদার পেন্টিং। বিয়ের পরে স্কুলের চাকরিটা ছেড়ে অস্ট্রেলিয়া আসার সময় সেজুতি মনে মনে খুব ভেঙে পড়ে। এতদিন সাহিত্য নিয়ে এত পড়াশোনা করে মনের মতন একটা সরকারি স্কুলে চাকরি জুটিয়েছিল, দিব্যি ছিল, বাদ সাধল মনের অলিগলি। কখন যে সেখানে সুদূর অস্ট্রেলিয়াবাসী দর্পণ দাশগুপ্ত উঁকি দিয়ে পাকাপাকি বাসস্থান করে ফেলল, সে নিজেও ঠাউর করতে পারেনি। মনের তাগিদে শেষে বাঁধা পড়ল এক মাঘের সন্ধেতে 4 হাত। তারপর কিছু মাস দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে আসতে পাড়ি দিল এই ক্যাঙ্গারুদের দেশে। দেশে থাকাকালীন টুকটাক বিভিন্ন পত্রিকায় লেখালেখি করা শুরু করে সেজুতি। ভূত, পিশাচ, তন্ত্রমন্ত্র নিয়ে কারবার ওর। বহুবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে, আপনি বিশ্বাস করেন এই ভূত প্রেতে? সদর্পে উত্তর দিয়েছে, আমি সেই সব জিনিসগুলোই লিখি যেগুলো বিশ্বাস করি না। কারণ জানতে চাইলে বলেছে, পাঠকদের একটা বদভ্যাস থাকে যে লেখা পড়ার সময় লেখার মধ্যে ওরা অনেক সময় লেখককে খোঁজেন। সেটা আমি ব্যক্তিগতই রাখতে চাই। বেশ কিছু প্রকাশকের সান্নিধ্যে ইতিমধ্যে 2টো বই বের হয়েছিল। বই দুটো বেশ সাড়াও ফেলেছিল সাহিত্য জগতে। কিন্তু তারপরই ছন্দপতন। মাস 6 হয়েছে তার অস্ট্রেলিয়া আসা। দেশ ছেড়ে, প্রিয়জন ছেড়ে, নিজের পরিচিত উষ্ণ শহর ছেড়ে এই ভারত মহাসাগরের নীল সমুদ্রের নোনতা হাওয়ার দাপটে কেমন যেন ওর কল্পনা শক্তির আগুনকে বুঝিয়ে ফেলে। সেজুতির হাতে লেখা আসছে না বেশ কয়েকদিন ধরে। রোজ সকাল করে নিয়ম করে একবার ল্যাপটপটা খুলে বসে, সাদা কাগজের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু এক বর্ণও লেখা আসছে না। এক অসম্ভব বিরক্তি, হতাশা নিয়ে কিছুক্ষণ পরে রণে ভঙ্গ দেয়। অথচ বইমেলা শেষের পরে বেশ কয়েকটা লেখা জমা দেওয়ার তাগিদ ইতিমধ্যেই গিজগিজ করছে মেল বক্সে। কোনোটি হাতছাড়া করা যাবে না। কিন্তু লেখা আসছে না, মাথায় কিছুই আসছে না। কি যে বিড়ম্বনা! শেষ পর্যন্ত নিজেই ভাবতে বসল। ছোট থেকে এখনো পর্যন্ত নিজের বা লোক মুখে শোনা কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা, কিছু সত্যি ভূতের গল্প, টুকটাক কিছু ছেঁড়া ছেঁড়া ঘটনা মনে এলেও সেগুলোতে তার মনের সায় আদপে ছিল না। মোট কথা সেগুলো নিজেই বিশ্বাস করেনি। তবু বোধ হয় এখন ওগুলো নিয়েই গল্প বুনতে হবে। এখন জুলাই মাস, দেশে এখনো তাপপ্রবাহ চলছে। লোকজন চাতক পাখির মতো বর্ষারানির জন্য অপেক্ষা করছে। অথচ এই দেশে শীতকাল শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে জব্বর ঠান্ডা পড়েছে, আর তার সাথে ঝড়ের মতো হাওয়া, বৃষ্টি। তবে আজ একটু রোদ্দুরের মুখ দেখেছে সিডনি শহর। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি আর ঠান্ডায় কাবু হয়ে কেমন যেন জবুথবু হয়ে গেছিল।
বিরস মুখে একবার ঘড়ি দেখল সে যদি। ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। এইবারে রান্নাঘরের কাজ শুরু করতে হবে। আজ বিকেলে তার বোন সুহিতি এসে পৌঁছবে। নিছক ছুটি কাটাতে 1 মাস, দিদিকে কিছুটা সঙ্গ দিতে, দিদির নতুন সংসার গুছোতে। সে যদির মন খারাপ কিছুটা হলেও যেন সামলে গেল। দর্পণ অফিস বেরিয়ে গেলে এত বড় বাড়িতে সে একা। ও শুনেছিল একা এসব বাড়িতে থাকলেই এখান ওখান থেকে টুপটাপ জলের শব্দ হয়, কখনো কোনো জিনিসপত্র টেনে এপাশ থেকে ওপাশ করার শব্দ পাওয়া যায়। কিন্তু কোথায় কি, 6 মাসে একদিনও কোনো অনভিপ্রেত ঘটনা ঘটেইনি। মনে মনে নিজেই হেসে ফেলল সে যদি। সত্যি, যে ভূতেদের নিয়ে দিনরাত এত গল্প বনে, তারাই কোনোদিন এই সেজুতি বিশ্বাসকে ধরা দেয়নি। সে কি ওর অত্যাধিক যুক্তিবাদী মনোভাব, নাকি ওর অকুতভয় স্বভাব, কে জানে। সুহিতি কিন্তু ওর ঠিক বিপরীত। সে ভূত, প্রেত, ভালো আত্মা, খারাপ আত্মা, দৈত্য, দানব, এমনকি রাক্ষস কক্ষসেও মনে প্রাণে বিশ্বাস করে। আসার আগে সে বারবার বলেছে, আই দিদি, আমি কিন্তু সারা রাত নিজের ঘরে লাইট জ্বালিয়ে শোবো। ফরেনে ডেমনরা আমাদের দেশের ভূতের থেকেও বেশি সাংঘাতিক হয়। সুহিতির কথা শুনে একচোট হেসে সে যদি বলেছিল, হ্যাঁ হ্যাঁ, শুধু নিজের ঘর কেন, দরকার হলে গোটা ঘরের লাইট জ্বালিয়ে শুবি। তুই না থাকলে আমার ভূত প্রেতগুলোর কি হতো বলতো? বিকেলে সুহিতির উড়োজাহাজ মাটি ছিল ঠিক সময়ে। দর্পণ অফিস থেকে বেরোতে পারেনি, তাই সে যদি একাই গেছিল বোনকে এয়ারপোর্ট থেকে আনতে। ট্যাক্সিতে উঠে সুহিতি কাচের মধ্যে নাক ঠেকিয়ে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল এই দেশের প্রকৃতি। মোবাইল বের করে খচাখচ ছবি তুলছে নিজের মনে। তবে প্রকৃতির চাইতেও নিজের সেলফি তুলতেই ও বেশি ব্যস্ত। সে যদি এক অজানা পরম সুখে তাকিয়েছিল বোনের দিকে। সুহিতি বেশ কয়েকখান ছবি তুলে ক্লান্ত হয়ে অবশেষে বলল, ওয়াও, হোয়াট আ প্লেস দিদি, এত নীল আকাশ তো কোনো দিন দেখিনি। আমারও না প্রথমবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আকাশটাই চোখে পড়েছিল। পলিউশন ফ্রি আকাশ কেমন হয় প্রথমবার দেখলাম। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু তুই না খুব ভুল সময় এসেছিস। এখন শীতকাল শুরু হচ্ছে, আর এখানে শীতকালে খুব বৃষ্টি হয়। দর্পণ বারবার বলছিল তোকে ডিসেম্বরের দিকে আসতে বলতে, তখন সামার, দারুণ ওয়েদার থাকে। কিন্তু তুই খুব লাকি, আজ অনেক দিন পর ঝকঝকে রোদ উঠেছে। আহা, ডিসেম্বরে কি করে আসবো, আমার ক্লাস শুরু হয়ে যাবে না। আরে সে তুই চাপ নিস না, আমি যতদিন আছি দেখবি এরকমই থাকবে। বলেই সে বাইরের দিকে তাকিয়ে আবার মজে গেল প্রকৃতির শোভায়। সেজুতির বাড়ি মূল শহরের একটু বাইরে। বাড়ির মালকিন একজন ব্রিটিশ মহিলা, এস্টার জোন্স। ভদ্রমহিলা বহুদিন নিজের স্বামীপুত্রকে নিয়ে লন্ডনে থাকেন। অস্ট্রেলিয়ার এই ঘরটি তিনি এখন ভাড়া দেন। ঘরের সামনে এক সুবিশাল বাগান, তাতে শোভা পায় বাহারি বিভিন্ন রঙের ফুল। তবে সেজুতির সব থেকে পছন্দ ফ্লেম ট্রি। গাছটায় কোনো পাতা দেখা যায় না, শুধু আগুন রঙা লাল ফুল, অনেকটা আমাদের পলাশ ফুলের মতো দেখতে। সেজুতি তাই গাছটাকে পলাশ গাছ বলেই ডাকে। সুহিতি ঘরের বাগানে ঢুকেই এক প্রস্থ লাফিয়ে লাফিয়ে নেচে নেচে সারা বাগান ঘুরে বেড়ালো। তার কাণ্ড কারখানা দেখে সেজুতি হেসে লুটোপুটি। তারপর ঘরে ঢুকে সুহিতির প্রশ্নবাণের শেষ নেই। কবে কোথায় যাবে, কি কি দেখবে, সমুদ্র দেখতে কবে যাওয়া হবে, এখনও নাকি ও ঘরে থাকবে না, এক্ষুনি বেরোতে হবে। সে যদি একবার মৃদু ধমক দিল, কি রে, তোর ঘুমটুম পাচ্ছে না? জেট ল্যাগ নেই? এসেই এত লাফালাফি শুরু করলি? দুদণ্ড শান্ত হয়ে বস, আমি একটু কফি করে আনছি। তুই বরং মাকে ফোনটা করে ফেল, তারপর দেখছি কোথায় যাওয়া যায়।
সুহিতি জিভ ভেঙচে বলল, সত্যি তুই আর বদলালি না দিদি, সেই এক ঘুমন্ত বোরিং। আচ্ছা কফিটা তো আন, তারপর দেখছি। আমি ততক্ষণ মাকে একটা ফোন করি। 3 কামরার ওর বাড়িতে 2টো ঘর অব্যবহৃত থাকে। তারই মধ্যে একটা ঘরে সুহিতির থাকার ব্যবস্থা করেছিল সেঁজুতি। ঘরে একটা সিঙ্গেল বেড, বেডসাইড টেবিল, তার ওপরে সুদৃশ্য বাহারি লাইট। ঘরের 3 দেওয়ালের এক দেওয়াল জুড়ে আলমারি, আরেক দেওয়াল জুড়ে ফ্রিডা কালহোর বিশাল সেলফ পোর্ট্রেট, এবং তার উল্টো দিকের দেওয়ালে বিশাল কাঁচের জানলার বাইরে ফ্লেম ট্রিটা দেখা যায়। পুরো নরম কার্পেট, ঘরে ক্রিম রঙের দেওয়াল, ঘরের সিলিং থেকে ঝোলে কাঁচের বিশাল ঝাড়বাতি। অবশ্য ঘরটা ঠিক এইভাবেই সাজানো ছিল, সেঁজুতির এতে বিশেষ কোনো কৃতিত্ব নেই। আর বলাই বাহুল্য, সুহিতির ভীষণ পছন্দ হয়েছে ঘরটা। সেই আনন্দে ঘরে ঢুকে নরম তুলতুলে বিছানায় উঠে 2 বার লাফিয়ে নিল। এরপর 2 দিন খুব হৈ হৈ করে কেটে গেল। সুহিতির উত্তেজনাকে সামাল দেওয়ার জন্যে সেঁজুতির রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই টাওয়ার ব্রিজ, অপেরা হাউস, বন্ডি বিচ সব ঘুরে ফেলেছে। সেঁজুতি বলছিল সুহিতিকে, এই হারে ঘুরলে তুই 1 মাসে শুধু সিডনি কেন, পুরো অস্ট্রেলিয়া চষে ফেলবি দেখছি। তবে বড্ড ভালোও লাগছিল অনেক দিন পরে বোনের আবদারে আজ এখানে কাল সেখানে করতে। দর্পণ অফিস থেকে ফিরলে জামাইবাবু আর শালির কলকলানিতে আপাত ওর নিস্তব্ধ ঘর গম গম করত। দর্পণের অফিস 3 দিন ছুটি। আজ ভোর 4টেই ওদের বেরোনোর কথা মেলবোর্নের উদ্দেশ্যে। মেলবোর্নে দর্পণের একজন খুব কাছের কলেজের বন্ধু থাকে, তার কাছেই দুরাত্রি কাটিয়ে মেলবোর্ন শহরটা সুহিতিকে দেখিয়ে নিয়ে আসার কথা। শহর থেকে প্রায় 9 ঘন্টার পথ। সকাল সকাল বেরোলে বিকেলের মধ্যে পৌঁছে যেতে পারে। সেঁজুতি ভোর 3টেই অ্যালার্ম দিয়ে উঠে পড়ল। ছোট থেকেই সুহিতিকে ঘুম থেকে তোলা মানে মোটামুটি এক যুদ্ধ জয় করা। তাই উঠে একবার ধাক্কা দিল সুহিতির দরজায়। যথারীতি কোনো সাড়া নেই, সেটাই স্বাভাবিক ছিল অবশ্য। ইলেকট্রিক কেটেলে জল গরম বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। ততক্ষণে দর্পণও উঠে পড়েছে। বনু, এই বনু, বনু ওঠেনি? কি গো? আরে ডাকো এবার ওকে, বেরোতে লেট হয়ে যাবে তো। সেঁজুতি 7 তাড়াতাড়ি চায়ের কাপ গুছিয়ে আবার ধাক্কা দিল সুহিতির দরজায়। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কি ঘুম বাবা, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই মেয়ে ঘুমিয়েই যাবে। বাধ্য হয়েই দরজার নব ঘুরিয়ে দরজাটাকে হালকা ঠেলে ভেতরে ঢুকল। বাইরে এখনো মিশকালো অন্ধকার। অদ্ভুত ব্যাপার, সুহিতি লাইট জ্বালিয়ে শোয়নি। জানলার পর্দা সরিয়ে রাখা থাকলেও ঘরটা অন্ধকারই। দরজা খোলার জন্যে বাইরের লিভিং রুম থেকে আলোর এক রেখাপথ তৈরি হয়েছে, কিন্তু ঘরে ঢুকে এই দৃশ্য দেখার জন্য সেঁজুতি প্রস্তুত ছিল না। ও দেখল সুহিতি উঠে পড়েছে। শুধু তাই নয়, জানলার কাছে বাইরের দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে ও। গায়ে কোনো গরম জামা নেই, আর ঘরটা অস্বাভাবিক রকম ঠান্ডা। রুম হিটারটা কি তাহলে কাজ করছে না? যাই হোক, সেঁজুতি নিজের সোয়েটারটাকে আরো একটু জড়িয়ে ডাকলো। কি রে, কখন উঠলি? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিলি না কেন? চল চল, চা রেডি। সুহিতির কোনো নরণচরণ দেখা গেল না, এমনকি কথাগুলো কানে ঢুকলো বলেও মনে হলো না। সেঁজুতির একটু অবাকই লাগলো ব্যাপারটা। আবার ডাকলো ও, বনু, বনু।
এই সুহিতি। আবার সাড়া নেই। এবার ও সুহিতির পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ডাকলো, বনু, এ বনু, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? সুহিতি চমকে ফিরে তাকালো সেঁজুদির দিকে। সুহিতির চোখের দৃষ্টি কেমন ঠিক লাগলো না, কেমন যেন ভয় আর কষ্টের মিশেলে এক দৃষ্টি। সেঁজুদি পরম মমতায় সুহিতির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? সুহিতি কিছু না বলে উল্টো দিকের দেওয়ালের ফ্রিডা কালহোর পেন্টিংটার দিকে আঙুল তুলে দেখালো। সেঁজুদি তার আঙুলের ইশারা অনুসরণ করে সেদিকে চোখ রাখতে কিছুই দেখতে পেল না। সে আরো অবাক। কি কি দেখাচ্ছিস? দাঁড়া দাঁড়া, লাইটটা জ্বালি। লাইট জ্বালতে ঘর হলুদ আলোতে ভেসে গেল। সুহিতি তখন খাটে বসে জোরে জোরে হাঁফাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দর্পণ ঘরের বাইরে দাঁড়িয়ে হালকা হালকা কথা শুনছিল। সেও এবার ঢুকে এলো ঘরে। এসে দেখল সুহিতি খাটে বসে, আর সেঁজুতি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর পাশে দাঁড়িয়ে। দর্পণ সুহিতিকে বলল, বনু, এই বনু, কি হয়েছে? চল বাইরে চল। দুজনে মিলে কোনো রকমে সুহিতিকে ধরে ধরে বাইরে বসার ঘরে সোফায় এসে বসালো। সুহিতির অবস্থা একটু হলেও স্বাভাবিক। চুপচাপ বসে রইল। সেঁজুদি দর্পণ অনেক জিজ্ঞেস করেও কোনো লাভ হলো না। শুধু দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে বসে রইল, যেন জুৎসই মিথ্যেগুলো হাতড়াচ্ছে। দর্পণ ইশারায় সেঁজুদিকে থামালো। আচ্ছা শোন, তোর যদি শরীর ভালো না লাগে আমরা আজকের প্ল্যানটা না হয় ক্যান্সেল করছি, কি বলো? পরে যাব না হয়। আর তুই তো আছিস এখন। এতক্ষণে সুহিতির ঠোঁটগুলো কিঞ্চিত নড়ে উঠল। সে দর্পণের কথাটা প্রায় মুখ থেকে ছিনিয়ে নিল যেন। হ্যাঁ, সেই ভালো। জিজ, আজ থাক, আমি বরং ঘুমোই। সরি। দর্পণ একটু হকচকিয়ে সেঁজুদির দিকে তাকালো। যে মেয়ে কাল সন্ধে পর্যন্ত যাওয়ার জন্যে এত জল্পনা কল্পনা করছিল, প্রায় ঘন্টা মিনিট গুনছিল, তার হঠাৎ কি হলো? তবু নিজের অনুসন্ধিৎসা মনে মনে চেপে রেখে সেঁজুদি বলল, আরে সরির কি আছে, আমরা তো তোর জন্যই যাচ্ছিলাম। যা, তুই বরং শুয়ে পড়। লাইটটা জ্বালিয়ে দিই ঘরের। না, থাক। বলে ধীরে ধীরে নিজের ঘরে উঠে চলে গেল সুহিতি। দর্পণ সেঁজুদি এক পাহাড় চিন্তা নিয়ে নিজেদের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। ব্যাপারটা নিয়ে দুজনেই চিন্তা করছিল নিঃশব্দে। দর্পণই নিঃশব্দতা ভাঙল। আরে চিন্তা করছো কেন? নিশ্চয়ই কোনো বয়ের স্বপ্ন টপ্ন দেখেছে, সেই ঘরেই ছিল, তাই কথা বলতে পারছিল না। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। নাও ঘুমিয়ে পড়ো, আমি কিন্তু কাল লেট করে উঠবো। হ্যাঁ, আর আমি বরং কাল সমরকে ফোন করে বলে দেব যে আজ আর যাচ্ছি না। সেঁজুদি কোনো উত্তর দিল না। ফ্যাল ফ্যাল করে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রইল সারা রাত। সেঁজুদির ঘুম আর আসেনি। সকালের আলো ফুটতেই বিছানা ছেড়ে উঠে চুপচাপ সোফায় বসেছিল ও। দর্পণ একটু দেরি করেই উঠল, প্রায় সকাল 10টায়। তখনও সুহিতির ঘরের দরজা বন্ধ। দর্পণ উঠতে আরেক প্রস্ত চা বানালো ও। দর্পণ সেঁজুদির মুখ দেখে বুঝল দিদির দুশ্চিন্তার মেঘ এখনো কাটেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্য ও বলল, কি ব্যাপার ম্যাডাম, এখনো ঘুমোচ্ছে বুঝি? সারা রাত ধরে কোন কোন ভূতের স্বপ্ন দেখলো, উঠলেই ধরবো। বেটা
যত সব উল্টোপাল্টা ভূত প্রেত নিয়ে পড়ে থাকবে আর তারপর নিজেই ভয় পাবে, আর সাথে সাথে আমাদেরকেও চিন্তায় ফেলবে। উঠুক একবার, দেখাচ্ছি মজা। নিজের কথাগুলোর ওজন বাড়ানোর জন্য বেশ শব্দ করে হেসে উঠল ও। সে যদি সবটা বুঝতে পারলেও কষ্ট করে এক চিলতে হাসি উপহার দিল। সুহিতি উঠল দুপুর 1টা নাগাদ। উঠে তেমন বাক্য বিনিময় না করেই নিজের প্রাতঃকর্মে লেগে পড়ল। সে যদি একবার জিজ্ঞাসা করল, গুড আফটারনুন, কিরে চা খাবি? না। এক শব্দে উত্তর এলো। একটু বাদে নিজের ফোন নিয়ে সোফায় এসে বসল সুহিতি। কিন্তু এই সুহিতিকে সে যদি চেনে না। অন্যদিন ঘুম থেকে উঠেই মেয়ের লম্পঝম্প শুরু হয়ে যায়। দৌড়ে এসে দিদির গলা জড়িয়ে গুড মর্নিং, তারপর জিজের সাথে এক টানা বকবক। জিজ অফিস বেরিয়ে গেলে দিদিকে নিয়ে টানাটানি। দিদি, তুই আলু ভাতে ভাত করে নে, এত ইলাবোরেট রান্না বান্না প্লিজ করিস না, টাইম ওয়েস্ট। চল চল বেরোবো। কিন্তু আজ কেমন যেন ঠান্ডা হয়ে সোফায় বসলো। এমনকি দর্পণকেও কিছু বলল না। দর্পণও এবার আর নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারল না। কিরে, আজকে শরীর ঠিকঠাক লাগছে তো? খুব অবাক চোখে দর্পণের চোখের দিকে তাকিয়ে সুহিতি বলল, কেন, কি হয়েছে আমার? না, নাথিং। যাই হোক, বল আজ কোথায় যাবি? শুনলাম তুই তো মোটামুটি সব চষে ফেলেছিস। আচ্ছা, আমি একটা প্ল্যান করেছিলাম। লেটস গো টু দ্য চার্চেস টুডে। প্রথমে সেন্ট মেরি, সেন্ট অ্যান্ড্রুজ, তারপর সেন্ট জেমস, এগুলো দেখে সন্ধ্যের দিকে একটা অপেরা শো। তো হাউ ইজ দ্য প্ল্যান? নিজের ফোন থেকে চোখ না তুলেই সুহিতি বলল, না, আমার ইচ্ছে করছে না। তোমরা ঘুরে এসো, আমি বরং বাড়িতেই থাকবো। সে যদি নিজেকে আর আটকে রাখতে পারল না। তাড়াতাড়ি এসে সুহিতির কপাল ছুঁয়ে দেখে বলল, এই বলো, কি ব্যাপার বলতো? তোর শরীর টরীর ঠিক আছে তো? সুহিতি আলগোছে দিদির হাত কপাল থেকে সরালো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, ওই জাস্ট মুড নেই। তোরা যা না, ঘুরে আয়। আমি আজ ঘুমোবো, কিছু খাবার দাবার হলে দে, খেয়ে ঘুমোই। সে যদি আর কথা বাড়ালো না, চুপচাপ দুপুরের খাবার সাজিয়ে দিল। সুহিতি সত্যি সত্যি খেয়ে দিয়ে শটান নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ছাড়ো, কোনো কারণে মুড অফ হয়তো, ঘাটিয়ে লাভ নেই। আর এখন ঘাটালে আরও খ্যাঁক খ্যাঁক করবে। এই শোনো না, বলছি তুমি বরং রেডি হয়ে নাও, আমরাই ঘুরে আসি চলো। আহা, কিন্তু মুড অফ হওয়ার কারণ কি? কাল সন্ধে পর্যন্ত দিব্যি খোশ মেজাজে ছিল, এত এক্সাইটেড ছিল, প্রথম রোড ট্রিপে যাব, মেলবোর্ন যাব। আর রাত্রে এমন কি হলো যে? আমরা তো কিছু বলিনি ওকে। তুমি তোমার ওই ভূতটুতের ভয় দেখিয়েছো নিশ্চয়ই। আরে না না, বিশ্বাস করো, কিচ্ছু করিনি। এমনকি ভূত টুত নিয়ে কোনো কথাই বলিনি। সময়টাই বা কোথায় পেলাম? সারাক্ষণ তো চরকির মতো ঘুরছে, আর তুমি সন্ধেবেলা এলে তোমার সাথে বকবক, এই তো করে সারাদিন। খুব খুশি ছিল এই 2-3 দিন, হঠাৎ কী যে হলো। সেঁজুতির কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। দর্পণও এবার চিন্তায় পড়ল। বেড়াতে এসে মেয়েটার কিছু হয়ে গেলে কোথাও না কোথাও তো ওরাও দায়ী হবে। সুহিতির এই ব্যবহার কিন্তু চলতে থাকলো। শুধু খাওয়া ছাড়া নিজের ঘর থেকে বেরোয় না ও। বাকি সময় ঘরের দরজা বন্ধ। সে যদি বহুবার চেষ্টা করেছে ওকে বাইরে নিয়ে যাওয়ার, কিন্তু বাড়ির বাইরে তো দূরস্থ, বাগানটাই পর্যন্ত চায় না ও। বহুবার জিজ্ঞেস করলেও ওই একই উত্তর, শরীর ঠিক আছে, মুড হচ্ছে না।
আরেকটা জিনিস সেঁজুতি খেয়াল করেছে, সুহিতির ঘরটা এখন সারাক্ষণ প্রচণ্ড ঠান্ডা থাকে, অথচ জানলা বন্ধ, রুমে হিটার চলে, তাতেও এত ঠান্ডা কেন হয়? সেঁজুতি অবশ্য দু একবার বলেছে সুহিতিকে অন্য লাগোয়া ঘরে চলে যেতে, কিন্তু সুহিতি বলে এই ঘরটাই ওর ভালো লাগে। ঘটনার প্রায় দিন 7 বাদে সেদিন শুক্রবার, দর্পণের পরের দিন অফিস ছুটি, তাই দর্পণ সেঁজুতি অনেক রাত পর্যন্ত টিভিতে একটা সিনেমা দেখছিল। সুহিতি রাতের খাবার সেরে যথারীতি নিজের ঘরে বন্ধ। রাত প্রায় 1টা নাগাদ দর্পণ ঘুমোতে গেল। সেঁজুতির তখনও ঘুম আসেনি। শোয়ার ঘরে এক কোণে একটা স্টাডি টেবিলে ওর ল্যাপটপটা রাখা ছিল। ও নিজের ল্যাপটপটা খুলে বসল। খানিকক্ষণ চেষ্টা করেও যখন লেখা এলো না, তখন বাধ্য হয়ে ল্যাপটপটা বন্ধ করে ঘুমোতে গেল সেঁজুতি। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুম ধরেছিল। সারা ঘর কুপকুপে অন্ধকার। মোটা পর্দার জন্যে বাইরের আলোর ছিটে ফোঁটা এসে পৌঁছচ্ছে না। হঠাৎ চোখে একটা আলো এসে পড়তে চেয়ে দেখে ল্যাপটপটা অন হয়ে গেছে। পাশে দর্পণ ঘুমোচ্ছে। ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ। তাহলে ল্যাপটপটা অন হলো কি করে? ওর পরিষ্কার মনে আছে শুতে যাওয়ার আগে ও ল্যাপটপ শাটডাউন করে এমনকি ল্যাপটপের লিডটা নামিয়ে শুতে গিয়েছিল। তড়াক করে খাটে উঠে বসে এক দৃষ্টে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। ল্যাপটপটা নিজের মতো বুট হলো। ওয়ালপেপারে ওর আর দর্পণের ছবি ভেসে উঠেছে। আর তারপরেই স্থির। অনেকক্ষণ ভুরু কুঁচকে বসে থেকেও কিছু বুঝতে পারল না ও। একবার ভাবল দর্পণকে ডাকে, কিন্তু দর্পণ এমন অকাতরে ঘুমোচ্ছে দেখে মায়াই হলো। নিজের গায়ের লেপ সরিয়ে নিচে নামলো সেঁজুতি। আবার ল্যাপটপটা শাটডাউন করলো। গলাটা কেমন শুকিয়ে গেছে। দেখল জলের বোতলের জল শেষ। দরজা খুলে বাইরে এলো। ওর ঘরটা থেকে বেরোলে একটা ছোট্ট লবি আছে, আর ওর ঘরের সাথে লাগোয়া ঘরটাই সুহিতির। সুহিতির ঘর আজও অন্ধকার। দরজার নিচ থেকে কোনো আলোর রেখা আসছে না। হালকা করে খুব সাবধানে একবার ওর দরজাটা সামান্য ফাঁক করল, যাতে কোনো আওয়াজ না হয়। দরজাটা খুললেই খাটটা চোখে পড়ে। সে যদি দেখল সুহিতি কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে। আহারে, মেয়েটার বোধহয় খুব শীত করছে, অথচ বললেও তো শুনবে না। কেন যে ঘরটা এত ঠান্ডা হচ্ছে নিজের মনে মনেই ভাবল। দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ করে পেছনে ঘুরেছে। হঠাৎ মনে হলো লবির শেষে ওদের বসার ঘরে কেউ যেন আছে, কারণ ওখান থেকে একটা আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ যেন দেওয়ালে কিছু লিখছে। সব দরজা জানলা বন্ধ বলে ঘরে নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ সুস্পষ্ট বোঝা যায়। ওর শোয়ার ঘরে দর্পণ ঘুমোচ্ছে, সুহিতিও লেপের তলায়। তাহলে কে? চোর নয় তো? এদেশে চোরের উৎপাত যে একেবারেই নেই তা নয়। সে যদি পা টিপে টিপে ধীরে ধীরে বসার ঘরে এলো, কিন্তু কাউকেই চোখে পড়ল না। তবু আওয়াজটা আর একটু প্রবল হয়েছে। আওয়াজটা আসছে ওদের এল শেপ সোফার পেছনটা থেকে। ঘরে কার্পেটের জন্য পায়ের কোনো আওয়াজ বোঝা যায় না, তবু যতটা সম্ভব আস্তে আস্তে পা টিপে টিপে এগোলো সোফার দিকে।
সোফার উপরে চেপে ঝুঁকে দেখল পেছনটা, আর দেখেই ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। সোফার পেছনে হাঁটু মুড়ে দেওয়ালে একটা পেন দিয়ে কি সব আঁকছে সুহিতি। সেই একরকম আওয়াজ করছে আর জোরে জোরে দুলছে। মাথার কোঁকড়া চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। তবু সেঁজুতির নিজের বোনকে চিনতে 2 সেকেন্ড সময়ও লাগলো না। সেঁজুতির গলা শুকিয়ে কাঠ। কোনো রকমে ও বলল, বনু, কি করছিস সেখানে? কি হয়েছে? বলার সাথে সাথে সুহিতি মুখ তুলে তাকালো, কিন্তু কিন্তু সে মুখ সুহিতির না। মুখের আদল ফ্রিডা কালহোর। মোটা জোড়া ভুরু, হালকা গোঁফের রেখা, কিন্তু মুখটা ফ্যাট ফ্যাটে সাদা। চোখগুলো লাল টুকটুকে। লাল পুরো ঠোঁটগুলোর ফাঁকে হলুদ দাঁত বার করে আর হিম করা হেসে ও বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে সোফার অন্যদিকে চলে গেল। সেঁজুতির নড়াচড়া করার মতো আর ক্ষমতা ছিল না। অথচ ও বুঝতে পারছিল ওর এক্ষুনি চিৎকার করা উচিত, অথবা দৌড়ে গিয়ে দর্পণকে ডাকা উচিত, কিংবা সুহিতির ঘরে যে ওর দেখলো সুহিতি ঘুমোচ্ছে, এর মধ্যে ওকে টপকে সুহিতি কি করে এই ঘরে পৌঁছলো। হাত পা অবশ হয়ে গেছে, মাথা কাজ করছে না। এই ঠান্ডাতেও হাতের তালু ঘেমে উঠেছে। মনে হচ্ছে হার্ট ফেল করে যাবে। মিনিট 5 ওইভাবেই বসে রইল সোফাতে। মনে হলো শরীরের কাছে সমস্ত ইচ্ছা শক্তি জবাব দিয়েছে। তারপর আস্তে আস্তে উঠে আগে বসার ঘরের লাইটটা জ্বালালো। উজ্জ্বল আলোতে কিছুক্ষণ আগের সব ঘটনা যেন নিমেষে মুছে গেল। টপাটপ করে সব কটা লাইট জ্বালিয়ে ফেলল। লবি, রান্নাঘর, বাথরুম, যেখানে যত লাইট আছে। কই, কোথাও কিচ্ছু নেই। একটু এগিয়ে ভয়ে ভয়ে সুহিতির ঘরের দরজা খুলল সেঁজুতি। দরজাটা খুলতে গিয়ে বেশ জোরে আওয়াজ হলো, আর তাতেই ঘুম ভেঙেছে সুহিতির। মুখ থেকে কম্বল সরিয়ে মুখ পার করে বলল, কে? দিদি? কি হলো? কিছু চাই? সেঁজুতির শ্বাস প্রশ্বাস তখনও স্বাভাবিক হয়নি। হাতড়ে হাতড়ে কোনো রকমে দরজার পাশে সুইচ থেকে ঘরের লাইটটা জ্বালালো। সুহিতির চোখে উজ্জ্বল আলো পড়তে সুহিতির চোখটা কুঁচকে গেল। বিরক্ত হয়ে ও জিজ্ঞাসা করল, কি রে, রাত দুপুরে লাইট জ্বালিয়ে কি খুঁজছিস? তুই তুই এখানে? তাহলে বাইরে? মানে কি বলছিস? আমি এখানে থাকবো না তো আর কোথায় থাকবো? তুই কি লিভিং রুমে গেছিলি এই কিছুক্ষণ আগে? লিভিং রুমে? কেন? আমি রাত দুপুরে লিভিং রুমে কি করতে যাব? কি অদ্ভুত প্রশ্ন! সেঁজুতি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল ওখানে।
সুইতি আবার বলল, আরে হলোটা কি? বাজে স্বপ্ন টপ্ন দেখেছিস না কি? যা যা ঘুমিয়ে পড়, লাইটটা নিভিয়ে দে। বলেই সে কম্বল চাপা দিয়ে পাশ ফিরে আবার শুয়ে পড়ল। সেঁজুতি আর কথা না বাড়িয়ে লাইট নিভিয়ে ওর দরজার সামনেই খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। নিজের গায়ে একবার জোরে চিমটিও কাটল, বেশ জোরেই লাগলো। না, তার মানে তো ঘুমোচ্ছে না। তাহলে ও কি আবার স্লিপ ওয়াক করতে শুরু করলো নাকি? খুব ছোটবেলায় ওর এই রোগটা ছিল, কিন্তু তারপর ডাক্তার দেখিয়ে তো সব ঠিক হয়ে গেছিল। গত 25 বছরে একদিনও হয়নি। কিন্তু গত 25 বছরে হয়নি মানেই যে আবার হবে না তার তো কোনো মানে নেই। হয়তো আবার শুরু হয়েছে। ডাক্তার বলেছিল কখনো কখনো খুব স্ট্রেসড হলে নাকি এরকম হতে পারে। আর গত কয়েকদিন ধরে সব কিছু নিয়েই তো সত্যি ও বড্ড বেশি চিন্তা করেছে। ল্যাপটপ অন করা, লিভিং রুমেও যা দেখলো, এগুলো হয়তো তার জন্যেই। এই যুক্তিতে এখন বেশ শান্তি পাচ্ছে সে। যদি গিয়ে চুপচাপ নিজের ঘরে ঘুমিয়ে পড়ল। এরপর আরও কয়েকদিন নির্বিঘ্নেই কেটে গেল। অবশ্য সুহিতির অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি, সেই একই আছে, ঘরবন্দি। আর মাত্র 1 সপ্তাহ আছে সুহিতির ফেরত যেতে। দর্পণ আর সেঁজুতি তাই ঠিক করেছে আর এই নিয়ে কথা বাড়াবে না। কোনো রকমে আর কয়েকদিন কেটে গেলে ও ভালোই ভালোই বরং দেশে ফিরে যাক। পরবর্তী ঘটনা ঘটল সুহিতির জন্মদিনে, মানে আজ 13ই জুলাই। কিছুক্ষণ আগে ঠিক 12টায় হাতে কেক মোমবাতি নিয়ে সেঁজুতি আর দর্পণ সুহিতির ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো সারপ্রাইজ বলে। সারপ্রাইজ! ঘরের লাইট জ্বালাতে দুজনেই হতভম্ব। এ কি সেজেছে সুহিতি! একটা কালো লাল উজ্জ্বল গাউন, মুখে চড়া মেকআপ, মাথার চুলগুলো উপরে বাঁধা, তাতে কয়েকটা লাল ফুল, ভুরু দুটোকে কাজল দিয়ে ঘষে ঘষে গাঢ় করে জোড়া করা, ঠোঁটে লাল লিপস্টিক। সেঁজুতির বুকটা ছ্যাঁত করে উঠল। আবার সেদিনের স্মৃতি ফিরে এলো। মুখের সামনে সুহিতির মুখ নয়, যেন যেন ফ্রিডার মুখ দেখতে পাচ্ছিল। দর্পণ অবশ্য হেসেই বলে উঠল, ওরে বাবা, আজকের জন্মদিন বুঝি ফিডা কালো স্পেশাল? তাহলে বলতে পারতিস তো, আমরা মেক্সিকান খাবার দাবার নিয়ে নিতাম। সুহিতি কিন্তু কোনো উত্তর দিল না। মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, দর্পণ অবাক হয়ে সেঁজুতির দিকে তাকালো। চোখের ভাষায় বোঝাতে চাইল ও এর মানে বুঝতে পারছে না। সেঁজুতিও নীরবে কাঁধ ঝাঁকিয়ে ঘাড় নাড়িয়ে বোঝালো ও কিছু বুঝতে পারছে না। দর্পণ আরেকটা বার চেষ্টা করলো। এই কেকটা কাটবি না? তৎক্ষণাৎ সুহিতি ফিরে তাকালো, আর সে রাতের সেই ভয়ঙ্কর মুখটা দেখতে পেল সেঁজুতি। তবে এবারে যেন রাগে আরো বিভৎস আকার নিয়েছে মুখটা। দাঁত মুখ খিঁচিয়ে চিৎকার করে আবার বলতে লাগলো, দর্পণ সেঁজুতি ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। দর্পণের মুখও সাদা হয়ে গেছে। নিজেদের বিশ্বাস হচ্ছিল না যা দেখল সামনে। নিজেদের ঘরে আসতে আসতে সেঁজুতি সেদিনের সব ঘটনা বলল দর্পণকে। দর্পণ শুনে অবাক হয়ে বলল, সে কি, তুমি আমাকে আগে বলনি কেন? আগে তো আমার নিজেরই বিশ্বাস হয়নি। ভাবলাম স্লিপ ওয়াক করেছি, কিন্তু স্লিপ ওয়াক করলে পরের দিন তো কিচ্ছু মনে থাকে না। কিন্তু আমার আজও স্পষ্ট মনে আছে সব কিছু।
এখন মনে হচ্ছে সেদিন সব সত্যি ছিল। আর তাছাড়া তারপর আর কিছু হয়নি, তাই বলিনি। দর্পণ খানিকক্ষণ মাথা নামিয়ে হাত দিয়ে মাথার দুটো রগ চেপে ধরে বসে রইল। সে যদি বলল, জানো তো, আমার মনে হচ্ছে শি ইজ পজেসড। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এটা ঠিক কবে দেখেছিলে? এই রে, ডেট তো মনে নেই। ওই তো লাস্ট শুক্রবার, 5ই জুলাই মেবি। কারেক্ট। এবার কিছুটা মেলাতে পেরেছি, কিন্তু চাইটা কি সেটাই তো বুঝতে পারছি না। আহ, কি নিজের মনে বিড়বিড় করছো, বলো না। আচ্ছা, তুমি জানো ফ্রিডা কালোর জন্মদিন কবে? না। 6 জুলাই। আর 5 জুলাই রাতে, মানে ওই 12টার পরে তুমি এসব দেখেছিলে, তাই তো? তার মানে সেদিন 6 জুলাই পড়ে গেছিল। আর ফ্রিডার মৃত্যু 13ই জুলাই, মানে বনুর জন্মদিনের দিন। তার মানে তুমি বলতে চাইছো ফ্রিদা কালোর স্পিরিট বনুকে? আরে সেটাই তো মেলাতে পারছি না। দে হ্যামে সোলো হলো স্প্যানিশ কথা, আর এর মানে হলো লিভ মি অ্যালোন। গুগল ঘাঁটতে ঘাঁটতে বলল দর্পণ। আর আমি যতদূর জানি ফ্রিডা কালোর কোনো পেন্টিং তো অভিশপ্ত নয়। পেন্টিং আবার অভিশপ্ত হয় নাকি? হ্যাঁ হয়। মিথ অনুযায়ী এরকম অনেক পেন্টিংই আছে, যেমন ধরো ওই জিওভান্নি ব্রাগলনির দ্য ক্রাইং বেবি। একটা বাচ্চার ছলছলে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। খুব ফেমাস ছবি, একটু সার্চ করলেই পেয়ে যাবেন এটা। অনেকে বলে এই পেন্টিংটা বাড়িতে রাখলে কিছু না কিছু অঘটন ঘটবেই, কিন্তু ফ্রিডার পেন্টিং তো তা নয়। তবে তার জীবন যুদ্ধের থেকে কিছুটা কম ছিল না। তবে লোকে ওকে ফাইটার হিসেবে চেনে। খুব পজিটিভিটি ছিল মহিলার মধ্যে। সারা বিশ্বে কোটি কোটি মানুষ আজ ওর পেন্টিং কিনে রাখে। তাহলে আচ্ছা, হতে পারে এই পার্টিকুলার পেন্টিংটার পেছনে কোনো ইতিহাস আছে? সেটা মন্দ বলনি, তবে সেটা একমাত্র স্টাডি বলতে পারবে। আচ্ছা, কটা বাজে এখন? একটা। লন্ডন 9 ঘন্টা পিছিয়ে, তার মানে ওই বিকেল 5টা বাজে। এই, আমার ফোনটা দাও তো। সে যদি ফোনটা হাতে ধরিয়ে জিজ্ঞেস করলো, এস্টার জোন্সকে ফোন করছো? হ্যাঁ। বলে ফোন হাতে বাইরে চলে গেল দর্পণ। প্রায় 10 মিনিট বাদে ফিরল ও। মুখ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। সেজুতি ভয়ে ভয়ে তাকিয়েছিল ওর দিকে। দর্পণ আলতো হেসে বলল, অনেক লম্বা গল্প। তার আগে এক কাপ কড়া করে কফি আনো তো, তারপর বলছি। এরকম সিরিয়াস একটা সময়ে এই রকম হেয়ালি একদম পছন্দ নয় সেজুতির। কিন্তু ও জানে দর্পণ এত সহজে ভাঙবে না। ওর হাসি বলে দিচ্ছে এই সমস্যার সমাধানও পেয়েছে, তাই একটু তোয়াজ করতেই হবে। 2 কাপ ধুমায়িত কফি এনে দুজনে খাটে জমিয়ে বসল। দর্পণ কফি কাপে চুমুক দিয়ে শুরু করলো। শোনো, এস্টার এই পেন্টিংটা কিনেছিল ওর এক বান্ধবীর কাছ থেকে। সেই বান্ধবীর নাম ছিল মারিয়া গনজালভেস। ভদ্রমহিলা মেস্টিজো, অর্থাৎ ওই
ইউরোপিয়ান ল্যাটিন আমেরিকান অরিজিন মহিলা, এবং মারিয়া ছিল ফ্রিডা কালোর মা মানে মাটিল্ডা গঞ্জালভেজের উত্তরসূরি। মারিয়ার মেয়ে এই ছবিটা এঁকেছিল। মারিয়ার মেয়েটিরও নাম ছিল ফ্রিডা, ফ্রিডা গঞ্জালভেজ। তার কারণ মেয়েটির জন্ম আর ফ্রিডা কালোর মৃত্যুর দিন এক, অর্থাৎ আজ 13ই জুলাই। এমনকি ফ্রিডাকে দেখতেও খানিকটা ওই ফ্রিডা কালোর মতোই ছিল। ছোট থেকে এই ফ্রিডারও পোলিওর সমস্যা ছিল। লাইক ফ্রিডা কালো, মেয়েটির ডান পাও ছোট আর সরু ছিল। সবাই বলতো এই ফ্রিডা আসলে ফ্রিডা কালোর পুনর্জন্ম। হয়তো তাই ছিল। মেয়েটির আঁকার হাতও ছোট থেকেই দুর্দান্ত। আয়না দেখে নিজের ছবি আঁকত। তারপর সব থেকে বড় অদ্ভুত ঘটনা ঘটে। তুমি জানো কিনা জানি না, ফ্রিডা কালোর 18 বছর বয়সে এক সাংঘাতিক বাস অ্যাক্সিডেন্ট হয়। বাঁচার কোনো আশা ছিল না প্রায়। কোনো মতে সেই যাত্রায় বেঁচে গেছিল। কিন্তু এই ফ্রিডা বাঁচেনি। তার মানে বলতে চাইছো এই ফ্রিদারও অ্যাক্সিডেন্ট হয়? এক্স্যাক্টলি। এমনকি সেই 18 বছর বয়সেই, হয়তো নিয়তির লিখন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পায়, তারপর ব্রেন হ্যামারেজ। দিন 10 কোমায় থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচেনি। সো স্যাড। কিন্তু এই পেন্টিংটা? হ্যাঁ, এইবার শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা। ফ্রিডা মারা যাওয়ার আগে এই পেন্টিংটা আঁকছিল। মানে এটা ওর শেষ অসম্পূর্ণ কাজ ছিল। ফ্রিডা মারা যাওয়ার কিছুদিন পরে মারিয়া ফ্রিডার ঘর থেকে মাঝে মাঝেই আওয়াজ পেত। কিছুটা ওই মানুষের গোঙানির আওয়াজ, কিছুটা আবার ওই খসখস করে কিছু আঁকার, যেরকমটা তুমি শুনেছিলে। একদিন সাহস করে মারিয়া দরজা খুলে দেখে ছবিটা সম্পূর্ণ। এমনকি ছবিটার নিচে ওর মেয়ের সই পর্যন্ত। তার মানে এই পেন্টিংটাই মারিয়ার মেয়ের সোল? হয়তো তাই। মারিয়াও সেটাই ভেবেছিল, কিন্তু নিজের মেয়ের এই উপস্থিতিকে ও মিটিয়ে ফেলতে পারেনি। পেন্টিংটা রেখে দেয় সযত্নে। এস্টারের কথা মতো আর কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ মারিয়ার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার যখন মোটামুটি তার জীবনের শেষ ঘোষণা করে, তখন মারিয়া চিন্তায় পড়ে এই পেন্টিংটাকে নিয়ে। এটাই তার মেয়ের শেষ চিহ্ন। এই পেন্টিংটা ও এমন কাউকে দিয়ে যেতে চেয়েছিল যে এটা যত্ন করে রাখবে। এস্টার ওর প্রিয় বান্ধবী এবং বলাই বাহুল্য একজন আর্ট কালেক্টরও বটে। ওর থেকে ভালো আর কে হতে পারে? সেই সূত্রেই ও এস্টারকেই পেন্টিংটা দিয়ে দেয়। আর এস্টার সবটা জেনেও এরকম একটা পেন্টিং বাড়িতে রাখতে রাজি হয়? অদ্ভুত তো। হ্যাঁ, মরণাপন্ন প্রিয় বান্ধবীর শেষ অনুরোধ সেও ফেলতে পারে না। তবে এস্টারের কথা অনুযায়ী ওরও কোনোদিন কোনো সমস্যা হয়নি। অবশ্য এস্টার কোনোদিনই ওই ঘরটা তেমন ব্যবহার করতো না। তবে আমাদের আগেও যারা ভাড়াটে এসেছিল, কই তারাও তো কোনোদিনও এই নিয়ে কমপ্লেন করেনি। আমরাই প্রথম। কিন্তু আমরা কেন? মানে বনুর সাথে কি সম্পর্ক? সেটা তো আমার কাছেও ঠিকঠাক পরিষ্কার নয়। তবে হয়তো
বনুর জন্মদিন আর ফ্রিডা গনজালভেসের জন্মদিনটা এক, এমনকি বনুরও তো ছবি আঁকার প্রতি ন্যাক আছে। এইসব থেকেই হয়তো এতদিন ধরে সে এরকমই কারো অপেক্ষা করছিল। তারপর তুমি তো বলতে বনু ছোটবেলায় নাকি খুব ভুগত। সে যদি ততক্ষণে ভুরু কুচকে অন্যমনস্ক হয়ে বলল, আর আজকে বনুর 18th বার্থডে। রাইট, এটা তো মাথায় আসেনি। দর্পণ চমকে দাঁড়িয়ে উঠল। হারে আপসে, যদি আমাদের এক্ষুনি পেন্টিংটা ডিস্ট্রয় করতে হবে, তুমি শিগগিরই চলো। দুজনে দৌড়ে সুহিতির রুমে গেল। সুহিতি একই রকম সাজে পেছন ফিরে খাটের ওপরে স্থির হয়ে বসে আছে। খাটের ওপাশে আয়নায় দেখে চুল আঁচড়াচ্ছে। মুখটা যেন আর সুহিতির নয়, এই মুখটা ফ্রিডা কালহোর। সেটা দেখে সেজুতির হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। দর্পণ ইশারায় সেজুতিকে একটা বিছানার চাদর নিয়ে আসতে বলল। সেটা হাতে নিয়ে সে সুহিতির মাথার ওপর ফেলে দিল। সাথে সাথে সুহিতি আবার চিৎকার চেঁচামেচি জুড়ল। সে যদি কোনো রকমে ধস্তাধস্তি করে ওকে আটকানোর চেষ্টা করছিল। দর্পণও এবার ঝাঁপিয়ে পড়ল। আমি ওকে সামলাচ্ছি, তুমি যাও, তুমি গিয়ে পেন্টিংটা জ্বালিয়ে দাও ঘরের বাইরে, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দাও। আমি ওকে আটকে রাখার চেষ্টা করছি। বি কুইক, সে যদি যাও। সে যদি কথাগুলো শুনে পেন্টিংটা নিয়ে দৌড়ে বেরিয়ে পড়ল। রান্নাঘর থেকে তেলের বোতল আর দেশলাই নিয়ে বাগানে চলে এলো। দর্পণ ততক্ষণে সুহিতির আসরিক শক্তিকে সামাল দিতে নাকানি চোবানি খাচ্ছে। ফ্লেম ট্রিটার সামনে পেন্টিংটাকে ফেলে দিল মাটিতে। ছুরি দিয়ে ফালা ফালা করে কেটে ফেললো পেন্টিংটা। তার উপর কেরোসিন তেল ছড়িয়ে দিল। সে জ্যোতির ভয়ে হাত পা কাঁপছে। দেশলাই কাঠিগুলো জ্বালাতে পারছে না ও। ভয়ে ভয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো ও। তারপর মনে পড়ল বসার ঘরে দর্পণের সিগারেটের লাইটার আছে। ততক্ষণে ওর চোখ গেছে সুহিতির দিকে। সুহিতি জানলার কাছে দাঁড়িয়ে ধাক্কা মারছে জানলায়। সুহিতির মুখ ফ্রিডার, চোখগুলো অগ্নিশর্মা। পেছন থেকে দর্পণ ওকে চাপটে ধরে রেখেছে। ও আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানো। সেজুতির কাছে আর সময় নেই। সে দৌড়ে বসার ঘর থেকে লাইটার নিয়ে এসে জ্বালিয়ে দিল পেন্টিংটা। পেন্টিংটা দাউ দাউ করে জ্বলে উঠল। বাকি রাতটা ওরা কেউ ঘুমোতে পারেনি। ওই ঠান্ডায় সেজুতি আর দর্পণ বাগানেই বসে কাটিয়ে দিয়েছে। সুহিতি অবশ্য ঘুমিয়েছে। সকালের আলো ফুটতে ওরা ঘরে গিয়ে বসল। ভীষণ ক্লান্ত লাগছে। সুহিতির ঘর থেকে বেরোনোর আওয়াজ এলো। ওরা তটস্থ হয়ে প্রহর গুনছিল। সুহিতি বাইরে এসে বলল, গুড মর্নিং। আজ কি প্ল্যান? কোথায় যাচ্ছি আমরা? আমার ফার্স্ট এভার ফরেন বার্থডে, কিন্তু ইট হ্যাজ টু বি স্পেশাল। আগামী 3 দিন নির্বিঘ্নে কেটে গেল। সুহিতি আবার নিজের ছন্দে। গত কয়েক সপ্তাহে যেন কিছুই হয়নি। সুহিতির কিচ্ছু মনে নেই। সেজুতি আর দর্পণ হাঁফ ছেড়ে বাঁচল। ঘটনার 4 দিনের দিন সুহিতির ফেরত যাওয়ার কথা। এয়ারপোর্টে সুহিতিকে বিদায় জানিয়ে এসে সেজুতি ল্যাপটপ খুলে বসল। টাইপ করতে শুরু করলো গল্পের নাম, সত্যি ভূতের গল্প। এদিকে সুহিতির প্লেন ছাড়তে এখনও প্রায় ঘণ্টাখানেক সময় আছে। এয়ারপোর্টের লাউঞ্জেই ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল ও। হঠাৎ একটি বুক শপে নজরে পড়ল একটি বই। নাম ফ্রিডা, আ বায়োগ্রাফি অফ ফ্রিডা কালহো। তৎক্ষণাৎ বইটি কিনে লাউঞ্জে একটি সোফায় বসল ও। বইটির কভারে আদুরে আঙুল দিয়ে জরিপ করছিল ফ্রিডার মুখটা। কতক্ষণ ঠিক খেয়াল নেই। সম্বিত ফিরল এক পরিচিতের গলায়। একটি মেয়ে, জোড়া পুরু, হুইল চেয়ারে বসে হাসি হাসি মুখ করে তাকে উদ্দেশ্য করে বলছে, হাই, আই এম ফ্রিদা। নিজের অজান্তেই সুহিতির ঠোঁটে হাসি খেলে গেল। আমি জানি, না দিয়ে যাবে। স্প্যানিশে উত্তর পাওয়ায় মেয়েটি উচ্ছ্বসিত। বাকি কথোপকথন চলতে থাকলো স্প্যানিশে। লাউঞ্জে বসা বাকি লোকজন সুহিতির এরকম অদ্ভুত আচরণে একটু অবাক।
তারা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে আলোচনা করছে। মেয়েটা কার সাথে কথা বলছে? কেউ তো নেই। শুনছিলেন ইপসিতা মজুমদারের লেখা ফ্রিদার পেন্টিং। গল্পের কথক সৌভিক, সুহিতের চরিত্রে দেবস্মিতা, দর্পণের চরিত্রে ময়ূক এবং সেজুতির চরিত্রে ও গল্পের সূত্রধর আমি সুতপা। সাউন্ড এফেক্ট ও ডিরেকশন করেছে সৌভিক। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখিকাকে। পরের সপ্তাহে আবার আমরা গল্প শোনাবো ঠিক দুপুর 12টায়। কান রাখুন ড্যাশ গরুর চেঁচানিতে।